তো ওনার কাছ থেকে এই জায়গাটার গল্পটা শুনে নেব। জানি না এটাতে ঠিক লোকজন থাকে কিনা নাকি। এই পাহাড়টার নাম ময়ূর পাহাড় হওয়ার একটা কারণ রয়েছে। শীতের মৃদু ঠান্ডায় ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিলাম পুরুলিয়ার পথে। সামনে শুধু পাহাড়, জঙ্গল আর অফুরন্ত সৌন্দর্যের প্রতিশ্রুতি। প্রতিটা বাঁকে যেন লুকিয়েছিল নতুন এক গল্প। আর আমি আপনাদের দেখাতে চলেছি এক অন্যরকম পুরুলিয়া। পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের উপরে যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেল সম্পর্কে আরেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আজ আমরা যে সমস্ত স্পটগুলো ঘুরে দেখব, আমাদের হোটেল থেকে মাত্র 14 থেকে 15 কিলোমিটারের মধ্যে এই সমস্ত স্পটগুলো পড়ে। আজকের পথটা আলাদা এক অনুভূতির। পাহাড়ি রাস্তা ধরে যখন আমরা এগোচ্ছি, দুপাশের শাল, পলাশ আর মহুয়া গাছগুলো অদ্ভুত এক শান্তি ছড়িয়ে দিচ্ছে। বেশ ঠান্ডা হাওয়াও রয়েছে, আর মাঝে মধ্যে সূর্যের কোমল আলো রাস্তার উপর পড়ে মনে হচ্ছে এই পথটাই আমাদের ক্লান্তি দূর করার জন্য তৈরি। এগিয়ে চলতে চলতে মনে হলো জীবনের ব্যস্ততার বাইরে এমন একটা পথেরই দরকার ছিল, যেখানে শুধু নীরবতা আর প্রকৃতির কোমল হাতছানি। আর সেই হাত ধরেই আমরা এখন এগোচ্ছি পুরুলিয়া আপার ড্যামের দিকে। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে কিন্তু আমরা প্রথমেই চলে এসেছি পুরুলিয়া আপার ড্যামে। আর এই আপার ড্যামের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সকালবেলায় সূর্যের আলো পড়ে ভিউটা কি দারুণ লাগছে, সেটা আপনাদের না দেখলে বুঝতে পারবেন না। আর সামনেই রয়েছে একবারে পাহাড়, তো পাহাড় কেটে এই ড্যামটাকে তৈরি করা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর পাহাড়ের পরে গাছগুলো কি সুন্দর লাগছে এখান থেকে, সেই ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন। পুরুলিয়া আপার ড্যাম হয়ে এখন আমরা চলেছি লোয়ার ড্যামের দিকে। সামনে এগোতেই দেখি রাস্তার উপর অনেকগুলো গরু আরামে শুয়ে আছে, যেন এই নীরব পাহাড়ি সকালটা ওরা নিজের মতো করে উপভোগ করছে। চলতে চলতে দুপাশে চোখে পড়ছে সবুজ পাহাড়ের ঢাল, আর এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লোয়ার ড্যামে। এখান থেকে ভিউটা সব থেকে ভালো দেখা যাচ্ছে। নিচে গেলে হয়তো ভিউটা অতটাও ভালো দেখা যাবে, যেটা এখানে উপর থেকে এই লোয়ার ড্যামের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকেই আপনাদেরকে লোয়ার ড্যামের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এদিকটায় দেখুন উঁচু পাহাড়, আর আস্তে আস্তে রাস্তাটা কিন্তু ওই যে ড্যামের দিকে চলে গিয়েছে, ওই দেখুন। তো এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। আর ওদিকে ওই দেখুন ওই চাষের জমি সব। আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখা শেষ করে এবার আমরা রওনা দিলাম বামনি ফলসের দিকে। সত্যি বলতে পুরুলিয়ার সৌন্দর্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই, পুরো জেলা জুড়েই যেন প্রকৃতি নিজের আঁচল ভরে রেখেছে। পাহাড়ি রাস্তাতে চোখে পড়লো এই উচ্চতাতেও কত সুন্দরভাবে ধান চাষ করেছে এখানকার মানুষ। পাহাড়ের কোল ঘেঁষে সোনালি ধানের ক্ষেতগুলো যেন আলাদাই এক গল্প বলে যায়। পরিশ্রম, আশা আর প্রকৃতির সঙ্গে মানুষের মিশে থাকার গল্প। এই মন ভোলা দৃশ্য আর পাহাড়ি মানুষের জীবনযাত্রার ছোঁয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বামনি ফলসে। তো অবশেষে আমরা চলে এলাম বামনি ফলসে। ওয়েলকাম টু বামনি ফলস। আপনারা নিশ্চয়ই ঝর্ণার জলের যে শব্দটা সেটা শুনতে পাচ্ছেন। ঝর্ণার জল কিভাবে এই পাহাড়ের উঁচু থেকে এদিক থেকে ঝর্ণার জলটা আস্তে আস্তে দেখুন কিভাবে পাহাড়ের তলদেশে সবাই, আর জলের ফ্লোটা দেখুন যাচ্ছে।
বামনি ফলসে জাস্ট ঢোকার মুখেই আমরা একটা পাথরের গায়ে আঁকা একটা মূর্তি দেখলাম। এর গায়ে খোদাই করে একটা পাখি টাইপের মনে হচ্ছে, হয়তো কোনো যে ভাস্কর্য শিল্পী তারা তাদের যে প্রতিভা এখানে ফুটিয়ে তুলেছেন এই পাহাড়ের গায়ে। দেখতে কিছুটা পাখি টাইপের লাগছে, আর এখানে কিছু একটা সিম্বল টাইপের। তো আমরা কিন্তু বামনি ফলসের নিচের দিক অংশটা যাচ্ছি। পাহাড়ের গা বেয়ে যে ধাপ ধাপ ভাবে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি, তবে খুবই সাবধানে কিন্তু এখানে নামতে হবে। প্রায় 250 থেকে 300 স্টেপ নিচে নেমে আমরা পৌঁছে গেলাম বামনি ফলসের কাছে। চলুন আপনাদেরকেও দেখাই বামনি ফলসের সেই অসীম সৌন্দর্য। কি বামনি ফলস থেকে পুরুলিয়ার প্রেমে পড়ে গেলেন তো? সত্যি প্রেমে পড়ার মতোই একটা জায়গা এই পুরুলিয়া। পাহাড়, বন, ঝর্ণা সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের হাতে গড়ে রেখেছে এক স্বর্গ। আর এতক্ষণে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর একটা ঝর্ণা দেখার আগে আপনাদেরকে ঘুরিয়ে আনি পুরুলিয়ার সেই বিখ্যাত মার্বেল লেক। তো এই হচ্ছে মার্বেল লেকে যাওয়ার রাস্তা। রাস্তা দুপারে দেখতে পাচ্ছেন কত দোকান রয়েছে, বিভিন্ন ধরনের যে কাঠের যে জিনিসপত্র কিন্তু তৈরি করেছে খুবই সুন্দরভাবে। তার সাথে সাথে কিছু যে পুরুলিয়ার যে বিখ্যাত যে ছৌ নাচের যে মুখোশ, চারিদিকে কিভাবে দেখুন পাহাড়গুলো কেটে কেটে তারপরে এই যে লেকটাকে বানানো হয়েছে। তো আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত যে মার্বেল পাথরের তৈরি জিনিসপত্র ইউজ করেন সেগুলো কিন্তু এইরকমই পাহাড়ের যেখানে মার্বেল পাথর পাওয়া যায় সেই জায়গাগুলো থেকে কিন্তু কালেক্ট করে নিয়ে যাওয়া হয়। তারপর সেগুলোকে শৌখিনভাবে তৈরি করে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয় মার্বেলের। তো এই হচ্ছে সেই মার্বেল পাথরের লেক। এখন লেকটাতে জল অনেকটা কম আছে যেহেতু এখন শীতকাল, তবে আপনারা যদি বর্ষার সময় আসেন এই লেকগুলো কিন্তু পুরোপুরি জলে ভরে থাকে। আর এদিকে পাহাড়ের হাইটটা দেখুন জাস্ট। প্রচুর লোকজন কিন্তু লেকটার একেবারে নিচে চলে গিয়েছে, ওই জায়গাটায় গিয়ে অনেকে কেউ ফটোশ্যুট করছে, কেউ ভিডিওগ্রাফি করছে। তো মার্বেল লেক থেকে ফেরার পথে দাদাদের এই দোকানটাতে আমরা একটুখানি জাস্ট ঘুগনি মুড়ি টিফিন করে নিলাম। আচ্ছা দাদা, আপনাদের এখানে কোন সিজনে সব থেকে বেশি টুরিস্ট আসে? ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, 3 মাস মোটামুটি। বর্ষার সময় তো তাহলে? বর্ষার সময় হয় আপনি শ্রাবণ মাসে। আর বর্ষার সময় আপনাদের এখানে দোকানপাট এরকম থাকে? বর্ষায় অসুবিধা হয় না? না, খড়ি ছাওয়া আছে উপরে, খড়ি ছাওয়ার উপরে। এই পাহাড়ে ধরো এই জায়গাগুলো থেকে জল তো জল ঝরে কিন্তু আমাদের জল দেখা যায় না, কাদা কিছু হয় না পাহাড়ি এলাকা যদি। তো আমরা ভাবছিলাম যে হয়তো বর্ষার সময় এই দোকানপাটগুলো থাকে না এখানে, কিন্তু দাদারা বললেন যে না, বর্ষার সময় কোনো অসুবিধা হয় না, যেহেতু পাহাড়ি এলাকা এখানে জল নামলেও কিন্তু কাদা হয় না এই জায়গাগুলো।
এবার আপনাদেরকে নিয়ে যাই আরেকটি সুন্দর ঝর্ণা দেখাতে, যেটির নাম হলো দুর্গা ফলস। তো এখন কিন্তু আমরা চলে এসেছি দুর্গা ফলসের কাছে। এবার একেবারে ফলসের কাছাকাছি যাব। বাইকটা আমরা এখানে জাস্ট পার্কিং এরিয়াতে রেখে দিয়েছি। আর চলুন আস্তে আস্তে ফলসটার কাছাকাছি যাই। এর আগে বামনি ফলসটা আমরা গিয়েছিলাম, তো বামনি ফলসটা মারাত্মক সুন্দর ছিল। আর এখানে দেখুন, এখানে রাস্তার ধারে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, একেবারেই রাস্তার উপরে বলতে পারেন। এখানে বিভিন্ন রকমের যে কাঠের তৈরি জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আর বেশ ডিজাইন করে দেখুন সমস্ত জিনিসপত্রগুলো। ঠাকুরের মূর্তি, তার সাথে বিভিন্ন রকম যে খেলনা, সমস্ত কিছুই কিন্তু কাঠের। আচ্ছা, এগুলো কি দাদা বাঁশ দিয়ে নাকি? বাসের কিছু নেই, বাঁশের কিছু নেই না? বাসের ওই এইটা আছে। আচ্ছা আচ্ছা, আরে মাথার দিকে বাকি সব কাঠে। বাকি সব কাঠে। কতটা খাড়াই দেখুন ওই জায়গাগুলো। নামার সময় তবু তো নেমে চলে যাচ্ছি, তবে ওঠার সময়টা কিন্তু আরো কষ্ট। এই খাড়াই পাহাড়ে ঢাল বেয়ে যে ওঠা, কিছুটা ওঠার পরেই না পা হাত খুব ব্যথা করে। কারণ বামনি ফলসে ফেরার সময়টা খুব পা ব্যথা করছিল, কারণ এগুলো তো আমাদের এই অভিজ্ঞতা নেই। আমরা সমতল এলাকার মানুষ, আমরা যেভাবে পাহাড়ের ধাপ বেয়ে ওঠা বা নামার কোনো অভ্যাস নেই, তো সেই জন্যই কিন্তু একটুখানি অসুবিধা হচ্ছে। তবে অল্প কিছু সময়ের মধ্যে দেখা মিলল দুর্গা ফলসের। তো বন্ধুরা, এখন আমরা চলেছি এমন এক স্থানে যেখানে মানুষের পা পড়ার অনেক আগে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। শুধু প্রকৃতি নয়, বিশ্বাস, ইতিহাস আর ভক্তির ছোঁয়া মিশে আছে পুরুলিয়ার প্রতিটি বাতাসে। কোথায় সেই রহস্যময় স্থান, কোন ভগবান এসেছিলেন, আর কি সেই অবাক করা ঘটনা যা এই পাহাড়কে আজও পবিত্র করে রেখেছে, সমস্ত কিছু বলবো আপনাদের। তাই সঙ্গে থাকুন, কারণ সামনে যা দেখাবো তা শুধু একটি জায়গা নয়, একটা অনুভূতি, একটা যুগের গল্প, একটা বিশ্বাসের প্রতিচ্ছবি। তো আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের যে সীতাকুণ্ড। তো এর একটা স্টোরি রয়েছে, সেটা স্থানীয় একজন বললেন, আর বাকিটা আমি আপনাদেরকে বলছি। তার আগে চলুন আমরা স্পটটা একবার ঘুরে আসি। এই হচ্ছে সীতাকুণ্ডর যে স্থান, আর এখানে এই ঠাকুমার সাথে দেখা হলো। তো ওনার কাছ থেকে এই স্থানীয় জায়গাটার গল্পটা শুনে নেব, যে আমাদের যে হিন্দু পুরাণ রয়েছে সেই পুরাণের একটা কাহিনী কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে। আর সেটা কি, সেটা এই স্থানীয় দিদের কাছ থেকে আমরা শুনে নেব। বলুন। ওই যে বনবাস, যখন ওরা 14 বছর বনবাস বেড়াইছিলেন, সেই সময় ঘুরতে ঘুরতে বনে এসেছিলেন। তখন এই বনে থাকতে 2 দিন হাফবেলা ছিলেন, ফল মূল খেলেন। সেই সময় জলের জন্য তীর মারা হয়। জয় শ্রীরাম। অনেক ভালো লাগলো ঠাকুমা, আর ভালো থাকবেন। এই হচ্ছে সীতাকুণ্ডের স্থান, আর গল্পটা আমি আরেকবার আপনাদেরকে একটু শোনাচ্ছি। আপনারা তো শুনলেন যে স্থানীয় দিদাটার কাছ থেকে গল্পটা শুনলেন, তবুও আমি আরেকবার আপনাদেরকে বলছি। তো এই সীতাকুণ্ডের সাথে আমাদের যে হিন্দু পুরাণের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমি একটু আপনাদেরকে স্টোরিটা জাস্ট কিছুটা বলে দিই। তো আমাদের যে ভগবান রামচন্দ্র যখন
সীতা দেবীকে নিয়ে বনবাসে এসেছিলেন। তো বনবাসে তিনি এই অযোধ্যা পাহাড়ে ছিলেন। আর এই অযোধ্যা পাহাড়ে এসে সীতা দেবী যখন তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, তখন কিন্তু ভগবান রামচন্দ্র তার তীর নিক্ষেপ করে যে জায়গা থেকে ভূমি থেকে জল বের করেছিলেন, আর সেই জল পান করে সীতা দেবী তার তৃষ্ণা মিটিয়েছিল। তো সেটাই হচ্ছে এই সীতাকুণ্ড। তো এই যে সীতাকুণ্ড, এই জায়গাটা থেকে কিন্তু কখনো জল শুকোয় না। গ্রীষ্মের সময় বা শুষ্ক টাইমে কিন্তু এই যে অঞ্চলের বাকি জায়গাগুলোতে জল না থাকলেও এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু সবসময়ের জন্য জল থাকে। তো এই হচ্ছে সীতাকুণ্ডের একটা স্টোরি, আমাদের যে হিন্দু পুরাণের সাথে একটা লিঙ্ক রয়েছে। এবারে আপনাদেরকে যদি এর একটা ভৌগোলিক বা সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে যাই, সেটা হলো, আপনারা অনেকেই জানেন যে আর্টেজিও কূপ। তো এটা হচ্ছে একটা আর্টেজিও কূপ, যেখানে ভূগর্ভস্থ জল অটোমেটিক্যালি কিন্তু ভূগর্ভ থেকে বেরিয়ে আসে। তো সায়েন্টিফিক্যালি এটা হচ্ছে একটা আর্টেজিও কূপ। তো বন্ধুরা, সীতাকুণ্ডের সেই শান্ত পবিত্র পরিবেশটা পেছনে ফেলে এখন আমরা রওনা দিয়েছি আরও এক দারুণ জায়গার দিকে, ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে পৌঁছে আমি আপনাদের দেখাবো পাহাড়ের চূড়া থেকে চারিদিকটা কেমন লাগে। তো বন্ধুরা সাথে থাকুন, কারণ সামনে যা আছে তা সত্যিই মিস করার মতো নয়। ময়ূর পাহাড় থেকে যে ভিউটা দেখাতে চলেছি তা এক কথায় ম্যাজিক্যাল। তো এই হচ্ছে ময়ূর পাহাড়ে যাওয়ার রাস্তা। এদিকটা দিয়ে ময়ূর পাহাড়ে আমরা যাব। আর ময়ূর পাহাড়ে যাওয়ার ঠিক ডান দিকেই রয়েছে দুজন বীর শহীদের মূর্তি। তো এনারা হচ্ছে, এনাদের দুজনের নাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মেনশন রয়েছে। একজনের নাম হচ্ছে শহীদ সিধু মুর্মু, আর একজনের নাম শহীদ কানু মুর্মু। তো এনারা হচ্ছে হুল বিদ্রোহের সময় কিন্তু হুল বিদ্রোহ করেছিলেন এবং হুল বিদ্রোহে শহীদ হয়েছিলেন এই দুজন নেতা। তাদের মূর্তি যেটা কিনা রয়েছে পুরুলিয়াতে ময়ূর পাহাড়ের ঠিক সামনে। তো এই হচ্ছে ময়ূর পাহাড়ে ওঠার রাস্তা। চলুন আস্তে আস্তে আমরা উপরের দিকে যাই। কতক্ষণ সময় লাগে দেখি একেবারে চূড়াটায় উঠতে। জঙ্গলের মধ্যে দিয়ে একেবারে সামনেই আবার এখানে কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছি। পাহাড়ি রাস্তা, যদিও খাড়াই নয়, হালকা ঢালু রয়েছে, উঠতে অতটাও কষ্ট হচ্ছে না যতটা ফলসগুলোতে ওঠানামা করতে কষ্ট হয়েছিল। পাহাড়ের এই জায়গাটা থেকে ভিউটা দেখুন। এদিকটায় জঙ্গলের মধ্যে একটা দেখুন বাড়ি রয়েছে। জানি না এটাতে ঠিক লোকজন থাকে কিনা, নাকি এটা পরিত্যক্ত বাড়ি। তো পুরুলিয়াতে মাটির যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম নিচের দিকটায় এরকম লালচে কালার আর উপরের দিকে সাদা। আর মাটির বাড়িগুলো না খুব সুন্দরভাবে প্রলেপ দিয়ে বেশ সাজানো গোছানো টাইপের। প্রত্যেকটা বাড়ি এই একই স্টাইলের মাটির বাড়ি। তবে অনেক বাড়িতে যে ছাউনিটা সেটা এটা লাল টালির বেশ ডিজাইন করা একটা টালি দিয়ে, তবে এটাতে কিন্তু এমনি টিনের ছাউনি দেখতে পাচ্ছি, হয়তো এটাতে লোকজন থাকে না। বাড়িটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ি, কেউ থাকে না। তবে একটা জিনিস নোটিস করলাম যে দরজায় যে চাবিতালা মারা রয়েছে, চাবিতালাটা কিন্তু খুব একটা পুরনো নয়, নতুনই লাগছে। তার মানে এটা হতে পারে হয়তো এখন কেউ বাড়িতে নেই, হয়তো ওনারা কাজে গিয়েছেন বা এরকম কিছু একটা হবে। আর এদিক দিয়ে কিন্তু আমাদেরকে উপরে যেতে হবে। এখানে আবার জায়গায় জায়গায় বসার সিট করে দেওয়া আছে। আর এই যে সিঁড়ির ধাপ ধাপ করা আছে, এই ধাপ ধাপ বেয়ে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে জঙ্গলের মধ্যে দেখুন আবার একটা যে শিবলিঙ্গ তৈরি করা আছে,
হয়তো এখানকার যারা স্থানীয় মানুষ তারা এই পুজো করে শিবের। তো এই দেখুন, এটা কিন্তু একেবারে এই যে ময়ূর পাহাড়, সেই ময়ূর পাহাড়ে ওঠার একেবারেই সামনে রয়েছে, জঙ্গলের মধ্যে। চারিদিকটা একেবারে নিস্তব্ধ, আর গাছগুলো থাকার কারণে একেবারে ছাওয়া টাইপের রয়েছে, রোদ লাগছে না এই জায়গাটায়, আর বেশ সুন্দরও লাগছে দেখতে এই প্রাকৃতিক পরিবেশ। তো চলুন আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠি, আর উপর থেকে ভিউটা দেখবো কেমন দেখায়। তো এখন কিন্তু আমরা একেবারে যে ময়ূর পাহাড়ের চূড়ায় এসে উপস্থিত হয়েছি, আর চারিদিকের ভিউটা একবার দেখাই, 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে একবার দেখাই কতটা সুন্দর লাগছে এই ময়ূর পাহাড়ের চূড়া থেকে আশেপাশের যে জায়গাগুলো। চলুন আপনাদেরকে একবার 360 ভিউতে দেখাই। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারেও যাবো, তার আগে এমনি এই জায়গাটা থেকে একবার আপনাদেরকে পুরো চারদিকটা দেখাই কতটা সুন্দর লাগছে। ময়ূর পাহাড়ের চূড়াতে এলে আপনারা দেখতে পাবেন একটা মন্দিরও রয়েছে, হনুমানজির। এই দেখুন হনুমানজির মূর্তি। চলুন ওয়াচ টাওয়ার থেকে একবার আপনাদের চারদিকের যে ভিউটা একবার দেখাই আপনাদেরকে। তো চলে এলাম ময়ূর পাহাড়ের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরে চলে এলাম, আর এখান থেকে চারদিকের ভিউটা দেখুন কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখুন জঙ্গলের মধ্যে থেকে ধোঁয়া উঠছে, হয়তো কোনো স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ওখানে হয়তো তাদের বাড়ি রয়েছে, আর সেখানে হয়তো রান্না বান্না হচ্ছে তাদের, সেখানে কিন্তু ধোঁয়া উঠছে। একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন জঙ্গলের মধ্যে ধোঁয়া উঠছে। তো এই হচ্ছে এই ময়ূর পাহাড়ে ওঠার রাস্তা, আর এদিকটায় রয়েছে এখানে হনুমানজির মন্দির, আর ওখানে দেখুন ওই কিছুজন ঘোরাঘুরি করছে, ওনারাও এখানে ঘুরতে এসেছেন। তো এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম ময়ূর পাহাড় হওয়ার একটা কারণ রয়েছে। তো একটা সময় এই পাহাড়ে প্রচুর কিন্তু ময়ূর ঘুরে বেড়াতো, তবে এখন যদিও আমরা ময়ূর দেখতে পাচ্ছি না, তবে আপনাদের কপাল ভালো থাকলে আপনারা হয়তো ময়ূরের দেখা এখানে মিলতেও পারে। তবে আমরা যে এলাম এখানে কিন্তু একটাও ময়ূর দেখতে পাইনি। দেখি এবারে নিচে নামার সময় যদি কোনো ময়ূর দেখা মেলে তাহলে আপনাদেরকেও দেখাবো। তবে এই পাহাড়টার নাম ময়ূর পাহাড় হওয়ার এটাই কারণ যে এখানে প্রচুর কিন্তু ময়ূর আগে ঘোরাঘুরি করতো, সেই জন্যই এই পাহাড়টার নাম হয়েছে ময়ূর পাহাড়। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরুলিয়া ভ্রমণ। ঝর্ণা, পাহাড়, জঙ্গল, গ্রাম সব মিলিয়ে পুরুলিয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা নতুন এই চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আসছে অনেক লুকোনো জায়গার গল্প। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন,